আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময়ে আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আমরা কথা বলি এই অনুষ্ঠানে আমাদের দেশের বরেণ্য মানুষদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি আজিজুল হাকিম। হাকিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা একজন মানুষ বলতে আমাদের অতিথির কথা বলছি, যারা বরেণ্য মানুষ, তিনি নিজে স্বীকার করেন অথবা না করেন। তার শৈশব থেকে আসি, আপনার শৈশব থেকে আসবো। একেবারে গতানুগতিক একটা ব্যাপার, কারণ শৈশব ব্যাপারটা গতানুগতিক থাকলেও সবার শৈশব একরকম থাকে না। আপনার শৈশবটা কেমন ছিল? শৈশবের কথা বলতে গেলে আসলে বলতে হয় যে আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, উনি পিডব্লিউডিতে ছিলেন ইঞ্জিনিয়ার হিসেবে। তো বাবার চাকরির সূত্রে আমাদেরকে আসলে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আমাদেরকে ঘুরে বেড়াতে হয়েছে। তো আমার ছোটোবেলাটা মানে আমার শৈশবটা যখন বুঝতে শিখেছি আর কি, সেই সময়টাতে আমার বাগেরহাটে আমি আসলে তখন নিজেকে আবিষ্কার করেছি আর কি। সেই সময়টাতে আমরা ভাই বোন 9 ভাই বোন, আমরা পাঁচ বোন 4 ভাই। তো ওদেরকে নিয়ে, ওদের সাথে বাবা মা ভাই বোনদের সাথে যে একটা সময়, এবং আমার শিক্ষা জীবনটাও শুরু হয়েছে বাগেরহাটে। বাগেরহাট বলতে বাগেরহাটের প্রাইমারি স্কুলে যাওয়ার শুরুটা এরকম ছিল। বড় আপা স্কুলে যেতেন, আমার মাঝে মাঝে মনে হতো যে আপা স্কুলে যাচ্ছে, তাহলে আমিও স্কুলে যাব। আপার সাথে সাথে আপা বই নিয়ে যান, আমার মনে হয় আমি কান্নাকাটি করতাম, শুনেছি যে আমি স্কুলে যাব। তো আপা আমাকে সাথে করে নিয়ে যেতেন। আপার সাথেই, তার ক্লাসে আমি তার পাশে বসে থাকতাম। তো এইভাবে স্কুলে যাওয়ার যে অভ্যাসটা তৈরি হলো, তারপর থেকে আব্বা আমাকে স্কুলে ভর্তি করে দিলেন ক্লাস 1-এ। তো ওখানে ক্লাস 1-এ বেশি দিন আমি ছিলাম না। ভর্তি হওয়ার পরপরই আব্বা ট্রান্সফার হয়ে চলে আসেন মাগুরাতে। আসার পরে মাগুরা পিটিআই স্কুলে ভর্তি হলাম। পিটিআইতে আমি মোটামুটি ক্লাস 5 পর্যন্ত, ওখানে তো 5 পর্যন্ত স্কুল। তা আব্বার চাকরি সূত্রে মাগুরাতে ছিলাম এবং পিটিআইতে আমি ক্লাস 5 পর্যন্ত। ওখানেই আমার শৈশবের অনেক স্মৃতি। ওখানেই আমার স্কুলে বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের কালচারাল যে অনুষ্ঠানগুলো হতো, বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হতো, সেই জায়গাগুলোতে পার্টিসিপেট করতাম আব্বা আম্মার অনুপ্রেরণা, ভাই বোনদের অনুপ্রেরণায়। হাকিম ভাই, আপনার নামের ব্যাপারে একটু আসি, কারণ নামের ব্যাপারে আলাদা একটা আগ্রহ আছে আমার। ছোটবেলা থেকেই কি আপনার নামটা আজিজুল হাকিম ছিল, মানে বাবার নামের অংশ সহ ছিল, নাকি অন্য কোনো নাম ছিল ছোটবেলায়? না, আজিজুল হাকিম আমার মানে নামটা সেটা আব্বা রেখেছিলেন আজিজুল হাকিম। আমি পরে শুনেছি যে আব্বা কোরআন শরীফ পড়তেন এবং সেখানে সূরা হাশরের মধ্যে আজিজুল হাকিম অনেকবার উচ্চারিত হয়। আর আব্বার নাম যেহেতু আব্দুল হাকিম, তা আব্বা মনে করেছেন যে হাকিমের সাথে মিলিয়ে আজিজুল হাকিম পাওয়া গেল। তো উনি সেই জায়গা থেকে উৎসাহিত হয়ে উনি আমার নামটা ওখানে রেখেছিলেন। তবে আমার একটি ডাকনাম আছে, যে এটা আমার ছোটোবেলায় যারা আমার বন্ধু, আমার পরিবারের মানুষ যারা আছে, তারা সেই ডাকনামটা জানেন। অনেকেই হয়তো সেটি জানেন না। আমার ডাকনাম বাবুল। তো আজিজুল হাকিম বাবুল। তো অনেকে আমার শাশুড়ি আমাকে বাবুই বলে ডাকে, বাবুল বলেন না। তো এরকম অনেকেই আছে যে আমাকে বাবুল বলে ডাকে, আবার বাবুই বলেও অনেকে ডাকে। আচ্ছা, এখন এই যে আপনার একটা শৈশব বা কৈশোর, যখন আপনারা 9 ভাই বোন, এই বিষয়টা বিস্ময়কর এই সময়ের ছেলে মেয়েদের জন্য। বা আপনার যদি সংসারের কথা বলি, আপনার 1 ছেলে 1 মেয়ে, তারা বিস্মিত হওয়ার কথা যে 9 ভাই বোন একটা পরিবারে আছেন। ওই সময়টা কেমন ছিল বা আপনাদের সম্পর্কটা কেমন ছিল? আসলে সম্পর্কটা তো আসলে ভাই বোনের সম্পর্ক, তো এটা তবু হয় না যে বলে বোঝানো যাবে না। তবু কোনো ভাইয়ের সঙ্গে বা কোনো বোনের সঙ্গে ঝগড়াঝাটি হয়, আবার কোনো বোনের সঙ্গে কোনো ভাইয়ের সঙ্গে কখনোই ঝগড়াঝাটি হয় না। মানে কেমন ছিল, মেলানো মেশানো ছিল কি? হ্যাঁ, অবশ্যই মেলানো মেশানো ছিল। আমার ছোট ভাই, আমার যেটা ইমিডিয়েট ছোট, মানে আমার এক বোন, তারপরে যে ভাইটা, তার সাথে আমার মানে বয়সের গ্যাপ প্রায় 4.5 বছরের। কিন্তু ওর সাথে আমার মানে এক ধরনের কেবল খেলাধুলার ক্ষেত্রে হয়তো ওর সাথে আমার কিছু, যেমন ওর কিছু জিনিস হয়তো ও পছন্দ করতো, আমার কাছ থেকে আমার টেবিল থেকে হয়তো নিয়ে যেত। এটা নিয়ে হয়তো ওর সাথে বা আমি একটা বই পছন্দ করছি, হয়তো সেই বইটা সে টানাটানি করছে, এরকম কিছু হতো। কিন্তু দিন শেষে ভাই বোনের মধ্যে যে বন্ডিংটা ছিল সেই সময়টাতে,
সেটা কিন্তু এক ধরনের আনন্দের একটা বিষয় ছিল। ওই সময়টা আপনি বলছিলেন যে সাংস্কৃতিক যে বলয়টা সেটা ছিল, সেখানে আপনি হয়তো অন্য 10টা ছেলের মতোই অংশগ্রহণ করেছেন বা কিছু কিছু শিখেছেন, নিজে যতটা পেরেছেন সেটা উপস্থাপন করেছেন। কিন্তু সেই উপস্থাপন কিংবা শেখার চেয়েও বড় কিছু না থাকলে আজকের এই পর্যায়ে আসার কথা না। কিন্তু আপনার মধ্যে যে সাংস্কৃতিক একটা ব্যাপার আছে সেটা আলাদা করে কখন টের পেলেন? আলাদা করে টের পেয়েছি আসলে অনেক বছর পর। কিন্তু প্রথম দিকে যেমন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, সেখানে বিভিন্ন রকমের ইভেন্ট থাকতো, আমাদের সাংস্কৃতিক যে প্রতিযোগিতাগুলো হতো সেখানে নানা ধরনের পার্টিসিপেশন থাকতো। তা আমি দেখেছি আমার বাবা মা সবাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করতেন, এবং এই ধরনের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো ছিল আমাদেরকে উৎসাহিত করতেন সেগুলোতে পার্টিসিপেট করার জন্য। আমার মনে আছে আমার মা তখন আমাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি সাজু বলে একটা ইভেন্ট আছে, সেখানে তিনি আমাকে সাজিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই যা মানে ওই সেজে আমি যে দর্শকদের সামনে পারফরমেন্স করেছিলাম, মানে সারাদিন ঘুরেছি, সেটা এক ধরনের মানে কি বলবো, ওই যে ছোটোবেলার থেকে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে অভিনয়ের প্রতি, সেটা আমার মনে হয় পরবর্তীতে কাজে লেগেছে। কি চরিত্র ছিল সেটি? সেটা ছিল আমি একজন ভিক্ষুকের চরিত্র মানে ছিল আর কি, যে একটা রোগা পাতলা একটা বাচ্চা ছেলে, সে ভিক্ষা করছে, তার খাবার নেই, এরকম একটা চরিত্র ছিল। তো সেটা আমি দেখেছি যে আমি যখন দর্শকদের সামনে যখন গিয়েছি ওই প্লেটটা নিয়ে, তখন অনেকে পয়সা দিয়েছে, অনেকে আবার খুব কষ্ট পেয়েছে যে এই ছেলেটা খেতে পাচ্ছে না। আমি অনেকের চোখে আবার পানিও দেখেছি। তো এই 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 জিনিসগুলো, এই উৎসাহটা কিন্তু পরবর্তী সময় আমাকে অনেক বেশি মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছে। না, সেটা যদি বাস্তবসম্মত না হতো তাহলে তাদের চোখে পানি আসতো না, কিংবা তারা আপনাকে পয়সা দিত না। এবং আমি প্রথম হয়েছিলাম। বাহ! আপনি ওই ছোট্ট আজিজুল হাকিম বাবুল, যখন আপনি ওই পর্যায়টা এখনো আছেন, টেলিভিশন নাটকের শুরুটা কখন হয়েছিল বা আপনার কেন মনে হয়েছিল যে আপনার টেলিভিশনে অভিনয় করা উচিত, বা কে উৎসাহ দিয়েছিল? আচ্ছা, ওই যে বললাম যে ছোটোবেলায় যে স্কুলের যে উৎসাহটা ছিল, পরবর্তী সময়ে ওই আব্বার চাকরি সূত্রে আমরা আবার যশোরে চলে আসি। তো যশোরে চলে আসার পরে আমাদের ভাগ্যে বছরের মাঝখানে মাঝখানে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এক স্কুল থেকে আরেক স্কুলে এসে ভর্তি হতে হয়। তো যশোরে এসে আমি যশোর জেলা স্কুলে ভর্তি হলাম, এবং ওই বছরই আব্বার অফিসের যে বার্ষিক যে নাটক হতো, সেই নাটকের মহড়া হতো আমাদের বাসার ঠিক সামনেই ছিল অফিস, আব্বার সেই অফিসের জায়গায়। তো আমি প্রতিদিন রিহার্সেল দেখতে যেতাম ওই নাটকের। রিহার্সেল দেখতে যেতাম। একদিন আমাকে একজন ডিরেক্টর আমাকে বলে, এই আমার উপস্থিতি দেখে উনি আমাকে বললেন যে তুমি যে প্রতিদিন আসো, তোমাকে অভিনয় করতে ইচ্ছে করে, তুমি কি অভিনয় করতে চাও? এটা শোনার পর আমার এক ধরনের মানে আগ্রহটা আরও বেশি বেড়ে গেল। আমি যে হ্যাঁ, সুযোগ পেলে তো অবশ্যই করব। তো তখন উনি আমাকে একটি চরিত্রে অভিনয় করার সুযোগ দিলেন। সেই নাটকটির নাম আমার মনে আছে, এটা আমাদের ইন্ডিয়ান একজন রাইটারের নাম, মনে নেই। নাটকটির নাম হচ্ছে এক মুঠো অন্ন চাই। তখন এটা কিশোর চরিত্রে অভিনয় করার কথা। আমি তখন ক্লাস 6 বা 7 পড়ি। তো কিশোর চরিত্রে অভিনয়টা ছিল এইরকম, একটা সময়ে ওদের বাড়িতে আগুন লেগে যায়, ছেলেটা মারা যায়, এবং তখন ওই ছেলেটাকে ওই পোড়া অবস্থায় দর্শকদের সামনে নিয়ে আসে। তো ওই চরিত্রতে অভিনয় করার পর যখন শেষ দৃশ্যে আমাকে ওরকম নিয়ে আসে, দর্শকদের মধ্যে এক ধরনের আহাজারি শুনতে পেয়েছিলাম যে আহারে আহারে বাচ্চাটা মারা গেল। তো ওটা ছিল আমার অভিনয়ের মানে প্রথম মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা। তো ওই অভিজ্ঞতা হওয়ার পর এক ধরনের ইচ্ছে নিজের ভেতরে তৈরি হলো। তো ওই নাটকের পরে আর কোনো নাটকের সুযোগ সেভাবে আসেনি, কিন্তু আমি তখন ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করি। স্কুলে ফুটবল খেলি, ইন্টার স্কুল ফুটবলে খেলি। কিন্তু আরণ্যকের সঙ্গে যুক্ত হওয়া সেটা আরও পরে। ওই যে বললাম যে আমি ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করি। আমি ইন্টার স্কুলে ফুটবল খেলি, ইন্টার কলেজে ফুটবল খেলি। ঠিক সেই সময়ে আমি ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পাই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে খেলা যখন শুরু করি, 2 বছর খেলার পরে, তখন হঠাৎ আরণ্যক নাট্য দলের সাথে একটা যোগসূত্র তৈরি হয় আমার এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর এক বড় ভাই ছিলেন আরণ্যকের সদস্য। তো আমার অভিনয়ের যে আগ্রহ, সেই আগ্রহ থেকে আমি আগ্রহ প্রকাশ করি যে আমি তো মঞ্চে কাজ করতে চাই। তো সেই বন্ধুর মাধ্যমে
তার বড় ভাইয়ের মাধ্যমে আরণ্যকের সাথে আমার সম্পৃক্ততা। আচ্ছা, আমরা আরেকটু বড় পরিসরে আসি। টেলিভিশন নাটক, মঞ্চ থেকে কাজ করে টেলিভিশন নাটকে অত সুযোগ পাওয়াটা এখন হয়তো আমরা খুব স্বাভাবিক মনে করি, কিন্তু ওই সময়টা এমন হওয়ার কথা ছিল না। কথা ছিল না বলতে হয়তো আপনি এত বড় স্বপ্ন দেখতে সাহস পাননি যে আপনি টেলিভিশনে অভিনয় করবেন, কিন্তু সাহসটা হয়ে গেছে, স্বপ্নটা দেখা হয়ে গেছে এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। স্বপ্নটা দেখা কেমন ছিল আর কিভাবে বাস্তবায়িত হয়েছিল? এটা তো আমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল। আমি যখন আরণ্যক নাট্যদলের মতো একটা নাট্যদলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেলাম, এবং আরণ্যক নাট্যদলের প্রধান ব্যক্তি মামুনুর রশিদ, ওনার সঙ্গে প্রথম দিন যখন দেখা হলো, সেই দিনই উনি আমাকে বলেছেন যে মঞ্চনাটক খুব কঠিন কাজ, যদি নিয়মিত করতে চাও তাহলে নিয়মিত আসতে হবে এবং মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। তা আমি ভেতরে বললাম যে আমি তো এই কাজটাই আসলে করতে চাই, আমার তো এই মানে প্যাশনটা আমার এই দিকে, সুযোগ পেলে কে না এই সুযোগটা ছেড়ে দেয়। তখন আমি যে কাজটি করলাম সেটি হলো যে আমি অনিয়মিত হয়ে পড়লাম ফুটবলে, আমি নিয়মিত হয়ে গেলাম নাট্যচর্চায়, নাটকের ক্ষেত্রে। তখন ওরা কদমালি নাটকের রিহার্সেল হতো, আমরা প্রতিদিন আসতাম ওই নাটকের সুযোগ, অভিনয় করার তখনও কোনো সুযোগ আসেনি। আস্তে আস্তে মামুন ভাই ছোট ছোট চরিত্র দিয়ে এলো, আচ্ছা তুমি এই চরিত্রটা এখন করো, পুরো নাটক মুখস্থ করো, হ্যাঁ দেখো, কখনো যদি সাবস্টিটিউট তৈরি হয় তাহলে সুযোগ পাওয়া যেতে পারে। ওই শুরু। এবং মামুন ভাই যে কথাটি আমাদেরকে সবসময় বলতেন এবং এখনও বলেন, যেটা আমরা বিশ্বাস করি, সেটা হলো যে কোনো কিছু কাজ করতে গেলে নিজেকে প্রথমে তৈরি করতে হয়। নিজেকে যদি সেই ক্ষেত্রে তৈরি করার সুযোগ থাকে তাহলে তৈরি করতে হবে, তারপর কাজ তোমার কাছে ছুটে আসবে, তোমাকে কাজের জন্য ছুটে যেতে হবে না। তো সুতরাং সেই কাজটি করো। এবং আপনি জানেন যে সেই সময়ে গ্রুপ থিয়েটার আন্দোলন, গ্রুপ থিয়েটার যে চর্চা, মঞ্চনাটকে আমাদের যে সুযোগ যে তৈরি হয়েছিল সেই সময়ে, আমি অনেক দেশে শিল্পকলা একাডেমিতে অনেক থিয়েটার ওয়ার্কশপে পার্টিসিপেট করেছি। এগুলো কিন্তু সুযোগ। মামুন ভাই বলতেন যে এই যে সুযোগগুলো আসে, সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আমি দেশের মধ্যে যারা বিখ্যাত ব্যক্তি যারা আছেন থিয়েটারের বিশেষজ্ঞ, তারা ওয়ার্কশপ করাতেন। আবার দেশের বাইরে থেকে, আমেরিকা থেকে আসতেন, জার্মানি থেকে আসতেন। আমি সেই ধরনের অভিনয় বিশেষজ্ঞ যারা, তাদের ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি। ইভেন আমি 1993 সালে 25তম ITI-এর যে ওয়ার্ল্ড কংগ্রেস, যেটা মিউনিখে হয়েছিল জার্মানিতে, সেখানে আমি থিয়েটার ওয়ার্কার হিসেবে, একজন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আমি ওয়ার্কশপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, যেখানে বিশ্বের প্রায় 90টা দেশের পার্টিসিপেন্ট এসেছিল। সেখানে আমরা 3 সপ্তাহ ওয়ার্কশপ করেছিলাম থিয়েটারের উপরে। আমি যে কথাটি বললাম, যে মামুন ভাই যে কথাটি বলেছিলেন যে নিজেকে এখন তৈরি করো, আমাদের যে আগ্রহ ছিল না তা নয় যে টেলিভিশনে অভিনয় করব। টেলিভিশনে অভিনয়ের কথা যখনই বলতাম মামুন ভাইকে, তখন মামুন ভাই বলতেন যে নিজেকে আগে তৈরি করো, তারপর সুযোগটা চলে আসবে। আসলেই তাই। আচ্ছা, সুযোগ তো শুধু টেলিভিশনে অভিনয় করার ক্ষেত্রে আসেনি, চলচ্চিত্রে অভিনয় করার ক্ষেত্রে এসেছিল। আপনার প্রথম চলচ্চিত্র শঙ্খনীল কারাগার, কিভাবে সুযোগ হয়েছিল? ওই যে বললাম যে টেলিভিশনে কাজ করতে করতে আমাদের যারা টেলিভিশনের প্রডিউসার যারা ছিলেন, নির্দেশক যারা ছিলেন, তাদের সাথে এক ধরনের সখ্যতা তৈরি হয়ে যায়, তাদের সঙ্গে এক ধরনের ইন্টারাকশন তৈরি হয়। যেমন আমি কাজ করেছি আব্দুল আল মামুন ভাইয়ের সাথে, আমি কাজ করেছি আতিকুল হক চৌধুরীর মতো ডিরেক্টর ছিলেন, মুস্তাফিজুর রহমান ছিলেন, জিয়া আনসারি ছিলেন, বরকতুল্লাহ, নওয়াজিশ আলী খান, এদের মতো, মুস্তাফা কামাল সৈয়দ, এদের মতো বিখ্যাত যে ডিরেক্টর, তাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো সেই সুবাদেই মুস্তাফিজ ভাই, আমাদের মুস্তাফিজুর রহমান ভাই, উনি একটি চলচ্চিত্র করার সিদ্ধান্ত নিলেন, যেটি হুমায়ুন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার। এবং সেখানে তিনি আমার যে চরিত্রটি, মন্টু যে চরিত্রটি, পরিবারের সবচেয়ে ছোট ছেলেটি, সেই চরিত্রটির জন্য তিনি আমাকে মনোনীত করলেন। আমরা আপনার অভিনয় জীবনের আরও কথা শুনবো, তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক, তাদের একটা কার্যক্রম আছে স্কুলে স্কুলে বইমেলা করা। একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে স্কুল আছে, সেসব স্কুলে তারা বই পৌঁছে দেয়, এবং যারা সাধারণত বই কিনতে পারে না বা সহজে বইয়ের কাছাকাছি যেতে পারে না, তারা বই পায় তাদের কল্যাণে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো অত্যন্ত মহৎ একটা উদ্যোগ বলে আমি মনে করি। আমি এই উদ্যোগের জন্য তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে
শিক্ষাই আমরা যে কথাটি বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই কিন্তু শিক্ষা নয়, এর বাইরেও কিন্তু অনেক শিক্ষা আছে। যেই শিক্ষার জন্য আসলে বিভিন্ন ধরনের বইয়ের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের লেখার প্রয়োজন হয়, যেই লেখাগুলো সেই শিক্ষার্থীদের মননে তাদের মেধা বিকাশে সহযোগিতা করে। আমাদের যে প্রকাশনা সংস্থা যেটা আছে, যারা আলোঘর, তারা এই যে কাজটি করছেন, এটি আমি মনে করি যে তারা খুব সুন্দর এবং সঠিক কাজটি করছেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করবার জন্য এটা অনেক বড় একটি কাজ বলে আমি মনে করি। আচ্ছা, বইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, আপনার বইয়ের প্রসঙ্গে একটু যাই। গল্প নয় কল্প নয় সম্ভবত আপনার বইয়ের নাম। জি জি। আচ্ছা, তো সেই বইটি প্রকাশিত হয়েছিল 21শে বই মেলায়। তো একজন লেখক অনেক দিন ধরে লেখেন, তারপর একটা সময় গিয়ে বই প্রকাশ হয়। তবু প্রথম বই, কেমন অভিজ্ঞতা ছিল বইটা প্রকাশ করার? আসলে বই কখনো প্রকাশিত হবে এরকম কোনো ধারণা বা ইচ্ছে কোনোটাই আমার মধ্যে কখনোই কাজ করেনি। আমি আসলে খুব বই পড়া পছন্দ করি। তার একটি কারণও আছে, সেটি হলো ওই বারবার আমার যে মেন্টর মামুন রশিদের কথাই আসে। মামুন ভাই আসলে আমাদেরকে ওইভাবেই তৈরি করেছেন। আমরা নিয়মিত পাঠচক্র বলে আমরা একটা পাঠচক্রের সঙ্গে সেই সময় নাট্য আন্দোলনে যারা ছিলাম, আমরা ওই সময় যারা যারা ছিলাম, মামুন ভাইদের মতো আমাদের যারা পূর্বসূরি, যারা আমাদেরকে হাত ধরে নিয়ে চলেছেন, তাদের সাথে সাথে কিন্তু আমরা চলেছি। আর লেখার যে বিষয়টা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আমি বলবো যে লেখার বা নিজের মনের ভাব প্রকাশ করবার একটা আকাঙ্ক্ষা থাকে, একটা আকুতি থাকে। অনেকে হয়তো লিখে প্রকাশ করেন, অনেকে হয়তো কথায় কথায় কবিতার মধ্যে প্রকাশ করেন, অনেকে হয়তো সেটাকে লিখে রেখে যেতে চান। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে নিজের মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ভাব, সেই ভাবটা প্রকাশ করবার কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে। সেটা ছোটোবেলা থেকেই আমার মনে আছে, আমার বাবা বলতেন যে রোজ নামচা লেখার অভ্যাস করো, প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস করো। প্রতিদিন তুমি যে ঘটনার মধ্য দিয়ে যাচ্ছ, সেই ঘটনার মধ্য থেকে একটি ঘটনা বা দুটি ঘটনাকে তুমি প্রায়োরিটি দিয়ে সেখান থেকে তুমি কিছু লিখবার চেষ্টা করো। তো সেখান থেকে আমি ডায়েরি লিখতাম এবং একটা পর্যায়ে কবিতা লেখাও শুরু করি। আর গল্প লেখার বিষয়টা, যে আমার যে গল্পের বইটি বেরিয়েছে, 9টি গল্প নিয়ে একটি বই, গল্প নয় কল্প নয়, আমি আসলে এভাবে নামটা এইভাবে দিয়েছি যে 9টি গল্প এক। আবার কেউ পড়ে যদি বলে যে না এটা তো গল্প হয়নি, সেই জন্য গল্প নয়, হ্যাঁ কল্পনা, এটা কল্পনার মধ্যে থেকে আমি একটা জিনিস তৈরি করেছি। আমরা আবার একটু নাটকের প্রসঙ্গে, এখানে নোঙর আপনার আলোচিত একটা নাটক, জি, যেখানে আপনাকে অন্যভাবে আবিষ্কার করেছে দর্শক এবং বহুল আলোচিত নাটক। এই নাটকের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন? এই নাটকটি নাট্যকার হচ্ছেন মামুন রশিদ, আর প্রযোজক ছিলেন আব্দুল্লাল মামুন। তো মামুন ভাই যখন এই নাটকটি টেলিভিশনের জন্য লেখেন, তখন আমি অলরেডি মঞ্চে অনেক বছর কাজ করছি, প্রায় 10 বছরের উপরে হয়ে যাবে। তখন মামুন ভাই আমাদের দল থেকে কয়েকজনকে ওই নাটকের বিভিন্ন চরিত্রের জন্য উনি সিলেক্ট করলেন। তো এটা আসলে মামুন ভাইয়ের কৃতিত্ব, এবং দুই মামুন ভাই মিলে আসলে আমার ওটি প্রথম নাটক আমার টেলিভিশনে। দর্শকরা ঠিক ওই চরিত্রের কথা এখনো কিন্তু অনেকে বলে। আজকালকার চলচ্চিত্রের কথা যদি বলি, আপনি তো জয়যাত্রা চলচ্চিত্রে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তারপর গোলই চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজকালকার চলচ্চিত্রের কথা বললাম এই জন্য, কারণ একেবারেই মূল ধারার যে বাণিজ্যিক চলচ্চিত্র, সেখানে অভিনয় করবে নাটকের থেকে আসা মানুষজন, সেটা আমাদের কাছে অনেকের কাছেই হয়তো একটা বিস্ময়কর ব্যাপার, কিন্তু আপনি খুব সফলভাবে সেখানে যুক্ত হয়েছিলেন। এই অভিজ্ঞতাটা কেমন ছিল গোলইয়ের সঙ্গে? গোলই তো অনেক পরের, অনেক পরে সংযুক্ত হয়েছি গোলইয়ের সাথে। প্রথম তো শঙ্খনীল কারাগার করলাম, তারপরে কিন্তু আমি পদ্মা নদীর মাঝিতে অভিনয় করেছি, যেটি গৌতম ঘোষ ছিলেন ডিরেক্টর, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, সেটি আপনি জানেন, সেটিতে অভিনয় করেছিলাম। পুত্র, তারপর পুত্র বলে একটি চলচ্চিত্র অভিনয় করেছি, দেয়ালের দেশ বলে একটি চলচ্চিত্র অভিনয় করেছি। এগুলো সব এই সময়ের চলচ্চিত্র। আর গোলইয়ের যে নির্মাতা এস এ হক অলিক, সে যখন আমাকে বললো যে আমি এরকম একটি গল্প নিয়ে কাজ করতে চাই,
তো গল্পটা যখন আমাকে শোনানোর পর আমি ওই চরিত্রটির প্রতি আমাদের এক ধরনের ভালো লাগা তৈরি হয়। আসলে আমরা যারা অভিনয় করি আমরা তো আসলে চরিত্রের জন্যই পাগল থাকি, তাই না? বিভিন্ন ধরনের চরিত্র, ডিফারেন্ট চরিত্র অভিনয় করবার যে আগ্রহ, সেই আগ্রহটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আমার এক অভিনয় শিল্পী হিসেবে এক ধরনের সফলতা বলে আমি মনে করি। তো যখন এরকম একটি চরিত্র অভিনয় করার সুযোগ আমি অলিকের কাছ থেকে প্রস্তাবটা যখন পেলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, ছবিতে কাজ করব। এবং আমি জানি না দর্শকদের কাছে এই চরিত্রটিও অনেক ভালো লেগেছে। পরিচালক হিসেবে আপনার কাজের কথা আসলে বলা হয়নি, বললাম না কোনো না কোনো একটা ধাপ বাদ পড়ে যাবে, কারণ এই অল্প সময়ে সবগুলো আসলে বলা কঠিন। তবু খুব ছোট করে যদি আপনার পরিচালক জীবনের কথা একটু শুনি। আমার প্রথম পরিচালিত ধারাবাহিক নাটকটির নাম হচ্ছে যা হারিয়ে যায়, যেটি লিখেছিলেন আমার স্ত্রী জিনাত হাকিম, নাট্যকার। তো তার নাটকটি দিয়ে আমি আসলে পরিচালক হিসেবে যাত্রা শুরু করি। আমি পরিচালক হিসেবে আমার আসলে কাজ করবার আগ্রহটা কেন হয়েছে সেটা আমি বলি। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের চরিত্র একটি নাটকে, আমি একটি চরিত্রে অভিনয় করছি কিন্তু আমার যে কোয়ার্টিস্ট বা অন্যান্য যারা আছে, অন্য যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো অনেক সময় দেখা যায় যে আমার এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে, যে হয়তো ওই চরিত্রটি আমি যদি মেকার হতাম, আমি যদি নির্মাতা হতাম, তাহলে হয়তো ওই চরিত্রটিকে আমি অন্য একটা মাত্রা দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমি যেহেতু বিশ্বাস করি যে এটি একটি ডিরেক্টরস মিডিয়া, ডিরেক্টর যেভাবে তার চরিত্রগুলোকে চিন্তাভাবনা করছেন তিনি সেইভাবেই তৈরি করছেন। তো ওই একটা ভাবনা থেকেই কিন্তু আসা ডিরেকশনে, যে আমি যখন পরিচালক হিসেবে নিজে দায়িত্ব নেব তখন প্রত্যেকটা চরিত্রের প্রতি আমি হয়তো সুবিচার করতে পারবো। এই একটা ভাবনা থেকে কিন্তু ডিরেকশনে আমার কাজ করতে আসা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি, অনেক অনেক কাজ করবেন সেই শুভকামনা আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। আলোঘর প্রকাশনার শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক কৃতজ্ঞতা। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, বলছিলেন কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা বিদায় নিব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাই দেখবেন। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।